এর আগের দিন আমরা অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের কার্বন ও কার্বনের যৌগসমূহতে আমরা আলোচনা করেছিলাম যে কার্বন এমন একটা মৌল যে তার ক্যাটিনেশন ধর্মের জন্য অসংখ্য জৈব যৌগ সৃষ্টি করতে পারে এবং সেগুলো বেশিরভাগই জৈব যৌগ। সেই জৈব যৌগগুলির প্রত্যেকটির ধর্ম এবং তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা এই সমস্ত জৈব যৌগগুলিকে কতকগুলি শ্রেণীতে বিভক্ত করেছিলাম। সেই শ্রেণীগুলিকে বলা হয় কি সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীর মধ্যে বা হোমোলোগাস সিরিজ, সেই সমগণীয় শ্রেণীর মধ্যে যৌগগুলির বেশিরভাগ যৌগই হচ্ছে কার্বন হাইড্রোজেন সমন্বিত যৌগ, বা কোনো কোনো যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি মৌলগুলিও থাকে। তো এই সমগণীয় শ্রেণীর যৌগগুলি প্রত্যেকের একটা নির্দিষ্ট শ্রেণীর যৌগগুলির গঠনগত এবং কার্যগত প্রায় একই রকম, কার্যগতভাবে প্রায় একই রকম যৌগগুলিকে নিয়ে এই শ্রেণীগুলি গঠন করা হয়েছে। একটা নির্দিষ্ট শ্রেণীর যদি সাধারণ গঠন সংকেত আমাদের জানা থাকে এবং যে কোনো একটি যৌগের সম্বন্ধে ধর্ম সম্বন্ধে আমাদের সাধারণ ধারণা থাকে, তাহলে কিন্তু সেই শ্রেণীর অপরাপর যৌগগুলির ধর্ম বা বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা একটা সাধারণ ধারণা কিন্তু দিতে পারি বা পেতে পারি। অর্থাৎ গঠনগত এবং কার্যগতভাবে প্রায় একই রকমের যৌগগুলিকে নিয়ে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেই শ্রেণীগুলিকে বলা হয় সমগণীয় শ্রেণী। জীববিজ্ঞানে ট্যাক্সোনমিতে অর্থাৎ নামকরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন প্রজাতির জীবেদের যে নামকরণ করা হয় সেখানে থাকে বিভিন্ন গণ এবং বিভিন্ন প্রজাতি। গণ এবং প্রজাতি নিয়ে তৈরি করা হয়েছে দ্বিপদ নামকরণ, বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো সেই পদ্ধতিতে ওই গণটাকে কাজে লাগিয়ে এখানে আমাদের তৈরি করা হয়েছে সমগণীয় শ্রেণী। তাহলে সমগণীয় শ্রেণী এই সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজের একটি শ্রেণী হলো প্রথম শ্রেণীটি, যেটি হয়েছে তৈরি করা হয়েছে। সেখানে সব যৌগগুলি বা সমগণীয় শ্রেণীর সমস্ত শ্রেণীর যৌগগুলি স্ট্রেট চেন কম্পাউন্ড অর্থাৎ সরল মুক্ত শৃঙ্খল যৌগ, যাদের দুই প্রান্ত একটা চেন কম্পাউন্ড অর্থাৎ একাধিক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা চেন বা শৃঙ্খল গঠন করেছে। সেটা এর আগের দিন আমরা জেনেছিলাম যে কার্বনের বিশেষ ধর্ম ক্যাটিনেশন ধর্মের জন্যই একাধিক কার্বন পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথেও যেমন যুক্ত হতে পারে,
তেমনি একাধিক কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে তারা গঠন করে এই সমগণীয় শ্রেণী। তো এবং এই সমগণীয় শ্রেণীর বেশিরভাগ যৌগই কি বললাম যে মুক্ত শৃঙ্খল সরল শৃঙ্খল যৌগ, স্ট্রেট ওপেন চেন কম্পাউন্ড, অর্থাৎ যে যৌগের দুই প্রান্ত উন্মুক্ত, ওপেন এন্ডেড অর্থাৎ দুটো প্রান্ত খোলা, তারা কিন্তু দুটো প্রান্ত সংযুক্ত নয় বা আবদ্ধ যৌগ নয়। তো এই সমগণীয় শ্রেণীর প্রথম শ্রেণীটি হলো, যদিও এগুলো আমরা পরবর্তী পর্যায়ে পড়ব, কিন্তু যেহেতু এখানে কার্বন এবং কার্বন গঠিত যৌগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেই জন্যই এগুলো কিছু কিছু হলেও আমি জানিয়ে রাখছি, এটা তোমাদের পরবর্তী পর্যায়ে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথম শ্রেণীটি হলো অ্যালকেন শ্রেণী বা ওলিফেন শ্রেণী। অ্যালকেন শ্রেণী ইংরেজি বানানটা এরকম অ্যালকেন, যার জন্যে এদের এই শ্রেণীর প্রতিটি যৌগের নামের শেষে এই ANE বা এন কথাটা যুক্ত হয়। এন কথাটা যুক্ত হয়, প্রত্যেকটি যৌগের নামের শেষে এন এই শব্দটি যুক্ত হয়, প্রেফিক্সে আসে। এবং এর আগের দিনও বলেছিলাম যে আমরা পূরণবাচক সংখ্যা হিসাবে যেগুলো ব্যবহার করি, যে শব্দগুলি, সেগুলি ছিল কি, যে যখন কার্বন সংখ্যা 1 তখন সেটা বলছি মিথ, যখন 2 তখন ইথ, যখন 3 তখন প্রোপ, যখন 4 তখন বিউট, এরকমভাবে 5 হলো পেন্ট, 6 হলো হেক্সা, 7 হলো হেপ্টা বা হেপ্ট, 8 হলো অক্টা এবং 9 হলো নেনা, 10 হলো ডেকা। তো এইভাবে অ্যালকেন শ্রেণীর প্রত্যেকটি যৌগের নামের শেষে এন কথাটা যুক্ত হয় প্রিফিক্সে, এবং যখন এদের সাধারণ সংকেত হলো অ্যালকেন শ্রেণীর যৌগগুলি সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n not equal to 0 এবং n greater than 1, n greater than equal to 1, অর্থাৎ nটা হলো যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে যখন n equal to 1, যখন n equal to 1 তখন যৌগটি সংকেত কি হবে, সংকেত হবে C1H2 কে 2 প্লাস 2 মানে H4, তাহলে CH4, এই ওয়ানটা লেখার প্রয়োজন নেই, যৌগটার সংকেত হবে কি CH4 এবং যৌগটার নাম কি হবে, নাম হলো কি মিথেন, 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 যৌগটার নাম হলো মিথেন। এবার আসছি এই CH4 এর গঠনটা কেমন, গঠন সংকেত। এখানে কার্বন পরমাণু বাইরের পক্ষে 4টে ইলেকট্রন, আমরা দেখেছিলাম যে কার্বন পরমাণু বা কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হলো 6, যার জন্য ইলেকট্রন বিন্যাস 2+4। বাইরের কক্ষপথে বা যোজ্যতা কক্ষে 4টে ইলেকট্রন, সেই 4টে ইলেকট্রন 4টে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাদের সঙ্গে ভাগাভাগি করে সমযোজ্যতার দ্বারা বা একক সমযোজী বন্ধন গঠন করে যৌগ গঠন করে। তাহলে এখানে কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন পরমাণু, প্রত্যেকের একটা করে ইলেকট্রন নিয়ে
তৈরি হয় একটা করে সমযোজী বন্ধনী। আর যেহেতু এর আগের দিন বলেছি যে কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকার জন্য তার যোজ্যতা কক্ষে কার্বনের যোজ্যতা হলো 4, যার জন্য কার্বন পরমাণু 4টে হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করে একক সমযোজী বন্ধন তৈরি করে CH4 যৌগ গঠন করে। তাহলে আর দুটো করে ইলেকট্রন ছাড়া একটা করে বন্ধন তৈরি হতে পারে না, মিনিমাম বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন হতে হবে দুটো করে। তাহলে এখানে যৌগটা যেটা গঠিত হয় CH4, সেটা কি না অ্যালকেন শ্রেণী বা অলিভিন শ্রেণীর প্রথম যৌগ হলো মিথেন, যার সংকেত হলো CH4। এরপরে যখন H+2 তখন যৌগটির সংকেত কি হবে? যৌগটির সংকেত হবে কি হবে? C2H6। অর্থাৎ এখানে দুটি কার্বন পরমাণুর সাথে 6টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এই যৌগটি গঠন করেছে C2H6। সেটা কেমন? এখানে একটা কার্বন পরমাণু, প্রত্যেকটা কার্বন পরমাণু 4 যোজ্যতা স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ পরিপূর্ণ হতে হবে। দেখো প্রত্যেকটা কার্বন পরমাণু কিন্তু 4টে করে বন্ড রয়েছে, অর্থাৎ এখানে দুটো কার্বন পরমাণু তাদের একটা করে ইলেকট্রন প্রত্যেকের থেকে শেয়ার বা ভাগাভাগি করে তারা একটা কার্বন কার্বন একক সমযোজী বন্ধন তৈরি করেছে। করে যে যৌগটা গঠিত হয়েছে সেটা হলো কি না C2H6। এবং ওখানে যেমন বলেছিলাম যে যখন N=2 অর্থাৎ তখন কার্বন পরমাণু সংখ্যা 2, তখন যৌগটার নাম কি হবে? নাম হবে ইথেন। এটা হলো তাহলে ইথেন। একই রকম ভাবে যখন N=3 তখন যৌগটির সংকেত হবে C3, 3 × 6 হবে 8 H8, এবং স্ট্রাকচারটা বা গঠনটা কেমন হবে? C3H8। দেখো প্রত্যেকটা কার্বনে 4টে করে বন্ড হয়েছে, অর্থাৎ তাদের অষ্টক পূর্তি ঘটে গেছে, এবং প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে বন্ড মানে এখানে দ্বৈত পূর্তি ঘটেছে। হাইড্রোজেন পেয়েছে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন সংকেত, আর কার্বন পেয়েছে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন সংকেত। দিয়ে যৌগটা যেটা গঠিত হয়েছে সেটা হলো C3H8, এবং এই যৌগটার নাম কি হবে? নাম হবে প্রোপেন। প্রোপেন এই যে নাম এসেছে এন যোগ আছে, এমন ভাবে আমরা পাচ্ছি কি তাহলে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। যখন কার্বন সংখ্যা 5 তখন হয়ে যাবে পেন্টেন, এবং এর গঠন সংকেত তখন কেমন হবে? C5H12, C5 C5H12 পেন্টেন। যখন বিউটেন হবে C4H10। এইভাবে যৌগগুলি গঠিত হবে, এবং এখানে প্রত্যেকটি কার্বন পরমাণুর মধ্যে যেহেতু একক সমযোজী বন্ধন উপস্থিত, সেই জন্য এদেরকে বলা হয় যে সবগুলি কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন হাইড্রোজেন সমন্বিত যৌগ, এবং যাদের মধ্যে কার্বন পরমাণুগুলির মধ্যে একটি করে মানে একক সমযোজী বন্ধন বর্তমান। কার্বন পরমাণুগুলির মধ্যে একক সমযোজী বন্ধন বর্তমান। এর পরবর্তী শ্রেণী অ্যালকেনের পরবর্তী সমবর্ণীয় শ্রেণীটি হলো দেখতে পাচ্ছ তোমরা যে এখানে আমরা কিন্তু খুব সহজেই এদের গঠন সংকেতগুলো তৈরি করতে পারছি,
এবং এইভাবে অসংখ্য যৌগের অ্যালকেন যৌগের আমরা কিন্তু গঠনগুলো মনে রাখতে পারি। এবং এদের সাধারণ ধর্ম হচ্ছে কি, এরা স্বাভাবিক অবস্থায় এরা সবাই গ্যাসীয়, এবং যেহেতু কার্বন অধাতু এবং হাইড্রোজেন অধাতু মৌল, সেই জন্যে স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়, উদ্বায়ী, এবং এগুলো সবগুলোই কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ কার্বন পরমাণুগুলি এবং সম্পৃক্ত জৈব যৌগ, অর্থাৎ এদের মধ্যে কেবলমাত্র কার্বন কার্বন একক সমযোজী বন্ধনই বর্তমান। এরপরে যেটা আসছি, এর পরবর্তী শ্রেণী বা পরবর্তী যৌগ শ্রেণী অ্যালকিন শ্রেণী। এদের নামে শেষে ইন কথা যুক্ত হবে, ইন কথা যুক্ত হবে। তো এদের সাধারণ সংকেত কি? এদের সাধারণ সংকেত হলো CnH2n। CnH2n সে একই নিয়মে এখানে n not equal to 0 বা n greater than equal to 1 বা n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে যে n যেহেতু যে কোনো যৌগিক পূর্ণ সংখ্যা, সেই জন্য যখন n equal to 1 হয়, যখন n equal to 1 তখন যৌগটির সংকেত হয় কি হবে না CH2। তাহলে এই যৌগটার নাম হওয়া উচিত মিথিলিন বা মিথিন, কিন্তু এই নামের কোনো যৌগ হয় না। মিথিন বা মিথিলিন নামের কিন্তু কোনো যৌগ হয় না। এরপর আমরা আসছি যখন n equal to 2, তখন যৌগটার সংকেত হবে কি হবে? সংকেত হবে C2H4। তাহলে যৌগটার নাম হওয়া কি উচিত? নাম ইথিলিন বা ইথিলিন। এদের নামের শেষে ইন কথা যুক্ত হয়েছে, যেহেতু কার্বন পরমাণু সংখ্যা 2 সেই ইন, আর এর সাথে যেহেতু দুটো কার্বন পরমাণু আছে সেই জন্য ইথ, এবং এটা অ্যালকিন শ্রেণীর যৌগ বলে ইথিন। যৌগটার নাম হয়েছে কি? ইথিন বা ইথিলিন। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? এখানে একটা কার্বন পরমাণু, দুটো কার্বন পরমাণু আছে, এর 4টে ইলেকট্রন, এখানে একটা কার্বন পরমাণু, এরও 4টে ইলেকট্রন। এবারে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো হাইড্রোজেন দিলুম, এখানে দুটো হাইড্রোজেন দিলুম। তাহলে এটা হচ্ছে 1 2 3 4। আমি যদি এর সঙ্গে একটা বন্ড তৈরি করি, এটার সঙ্গে এটা, তাহলে 1 2 3 4 5 6 7টা হচ্ছে। এরও কিন্তু 8টা হচ্ছে না, আর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এরও 7টা হচ্ছে। তাহলে কোনো রকম কিন্তু কোনোভাবেই কার্বনের কিন্তু অষ্টভুক্তি ঘটছে না। সেই জন্য আমরা কি করব? এই দুটো ইলেকট্রন কার্বনে আরো পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে তৈরি আবদ্ধ হয়ে তারা তৈরি করে দ্বিবন্ধন তৈরি করে কার্বন কার্বন দিয়ে, তখন কিন্তু কার্বনের অষ্টভুক্তি ঘটে যায়। দেখো 1 2 3 4 5 6 7 8। আবার এই কার্বনটারও 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ প্রত্যেকটা কার্বন পরমাণু অষ্টভুক্তি ঘটে যায় এবং প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর দ্বৈতভুক্তি ঘটে যায়, এবং এই স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে মিলে যায়, অর্থাৎ C2H4। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? C ডবল বন্ড C H2, এটাও H2। তাহলে এটা হলো C2H4। এখানে কিন্তু ওই অ্যালকেন শ্রেণীর যৌগগুলির মধ্যে আমরা দেখেছিলাম কেবলমাত্র কার্বন কার্বন একক সমযোজী বন্ধন তৈরি হচ্ছিল, কিন্তু এখানে দুটো কার্বন পরমাণুর মধ্যে একটা করে দ্বি সমযোজী বন্ধনী বা ডাবল বন্ড তৈরি হয়েছে। সেই জন্যই এই যৌগগুলি বা অ্যালকিন শ্রেণীর সমস্ত যৌগগুলি কিন্তু
কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। যেহেতু এখান থেকে দ্বিবন্ধন শুরু হয়ে গেল, এই যৌগগুলি সবগুলি অ্যালকিন শ্রেণীর সমস্ত যৌগগুলি কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে যেটা আমরা আসছি ইথিন বা ইথিলিনের পর যখন N=3 তখন যৌগটার সংকেত কি হবে C3H6, নাম হচ্ছে প্রপিন বা প্রপিলিন। প্রপিন বা প্রপিলিন। এর স্ট্রাকচারটা কেমন হবে তাহলে? তখন সি সি সি, এখানে তিনটে এইচ, দেখো প্রত্যেকটা কার্বনের চারটে বন্ড হয়েছে না, 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, প্রত্যেকটা কার্বনের 4টি করে বন্ড হয়েছে, অর্থাৎ তাদের অষ্টক-পূর্তি ঘটেছে এবং একটা দ্বি সমযোজী বন্ধনী এই যৌগটার মধ্যে উপস্থিত, সেই জন্য এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা হলো প্রপিন বা প্রপিলিনের স্ট্রাকচার। ঠিক একই রকম ভাবে যখন N=4 হবে তখন যৌগটার সংকেত কত হবে? তখন যৌগটার সংকেত হবে C4H10, এই C4H8 এবং যৌগটার নাম হবে বিউটিন বা বিউটিলিন। যখন এটা 5 হবে N=5 তখন কি হবে C5H10, অর্থাৎ যৌগটা কি হবে? যৌগটার নাম হবে পেন্টিন বা পেন্টিলিন। কি বলে বোঝা গেছে? এইগুলো তাহলে যে শ্রেণী গঠন করেছে এরা কিন্তু সবাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং যৌগটার মধ্যে অবশ্যই একটা দ্বি সমযোজী বন্ধনী বা দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন, কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন অবশ্যই উপস্থিত থাকবে, তাই এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর পরবর্তী শ্রেণী হচ্ছে অ্যালকাইন শ্রেণী। এদের প্রত্যেকের নামের শেষে আইন কথা যুক্ত হবে এবং এই শ্রেণীটাকে বলা হচ্ছে কি অ্যালকাইন শ্রেণী। এদের সাধারণ সংকেত, এই শ্রেণীর সাধারণ সংকেত অ্যালকাইন শ্রেণী সাধারণ সংকেতটা কি না CnH2n-2, CnH2n-2। তাহলে এখানে যদি আমি n=1 বসাই, যখন n=1 তখন কি হবে? তখন যৌগটির সংকেত হওয়া উচিত, সংকেত হয় শুধু C, আর এখানে দেখতে 2 - 2 তাহলে C, কিন্তু এরকম তো সংকেত হতে পারে না, সেজন্য এরকম কোনো যৌগ গঠিত হয় না, অর্থাৎ মিথাইল নামের কোনো যৌগ কিন্তু গঠিত হয় না। যখন n=2 তখন যৌগটির সংকেত হবে কি হবে? C2H2, C2H2, যদি 4 - 2 মানে H2, এবং এই যৌগটির নাম কি হবে? যৌগটির নাম ইথাইন। ইথাইন। আর এটি বাণিজ্যিক নাম হলো, আমরা জেনারেল পরিচিত বেশি, সেটা হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন যেটা একটা গ্যাস, আর এটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমি যদি ওই রকম ভাবে কার্বনের চার যোজ্যতা স্যাটিসফাই করতে যাই বা চারটি বন্ধন তৈরি করতে যাই,
তাহলে দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে আছে দুটি হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এই হাইড্রোজেন পরমাণুটার সঙ্গে এই কার্বন পরমাণুটার 4টি ইলেকট্রন একটা বন্ধন তৈরি করবে, এরও একটা বন্ধন তৈরি করবে। বাকি আমি ধরে নিচ্ছি এরা একটা বন্ধন তৈরি করেছে। আবার অ্যাসিডের মধ্যে এটা একটা বলে আমাদের ইথিলিনের মতো এরা একটা ডবল বন্ড হয়েছে, তারপরেও কিন্তু এদের অষ্টপূর্তি ঘটছে না। সেই জন্য এই দুটোর মধ্যে আরেকটা বন্ড হতে হবে, অর্থাৎ একক ত্রিযোজী বন্ধনী সমযোজী ত্রিবন্ধন কার্বন পরমাণু দুটির মধ্যে সমযোজী ত্রিবন্ধন যুক্ত থাকবে। তাহলে এটা কেমন হবে? CH ট্রিপল বন্ড CH। এখানে দেখো কার্বনের 1 2 3 4 5 6 7 8 এই কার্বনটারও 8টা রয়েছে, এই কার্বনটার ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8টা করে হয়েছে ইলেকট্রন, অর্থাৎ তাদের বাইরের পক্ষে অষ্টপূর্তি ঘটেছে। এবং তাহলে অ্যালকাইন শ্রেণীর সর্বপ্রথম যৌগ হলো যেটা, সেটা হলো ইথাইন বা অ্যাসিটিলিন। এর পরবর্তী যৌগ যখন n = 3, যখন n = 3 তখন যৌগটার সংকেত কি হবে? তখন যৌগটির সংকেত হবে C3H4 এবং যৌগটার নাম কি হবে? যৌগটির নাম হবে প্রোপাইন। এবং তাহলে C3H4, তাহলে এখানে একটা কার্বন পরমাণু, এখানে একটা কার্বন পরমাণু, তিনটে কার্বন পরমাণু, এখানে তিনটে হাইড্রোজেন, আর এখানে একটা ট্রিপল বন্ড, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এখানে দেখো 1 2 3 4, এটার 1 2 3 4, এটার 1 2 3 4। তাহলে এটা সংকেতটা কেমন হলো? CH3 C ট্রিপল বন্ড CH। দেখো এখানে আমার 4টে হাইড্রোজেন হয়েছে, 3টে কার্বন হয়েছে, আর প্রত্যেকটা কার্বন পরমাণু কিন্তু আমরা 4 যোজ্যতা স্যাটিসফাই করতে পেরেছি, অর্থাৎ 4টে করে বন্ড তৈরি করতে পেরেছি। তাহলে স্ট্রাকচারটা হলো এরকম যে ইথাইন CH3 C ট্রিপল বন্ড CH। ঠিক একই রকম ভাবে যখন n = 4 তখন যৌগটার সংকেত কি হবে? C4H6 ইথাইন মানে বিউটাইন। C4 তার 8 - 2 H6, সেটা হলো বিউটাইন। তাহলে এটা হলো অ্যালকাইন শ্রেণী। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা একাধিক যৌগের গঠন সংকেত তৈরি করতে পারছি, এবং তাদের একটা নির্দিষ্ট শ্রেণীর সাধারণ সংকেতটা জানা থাকলেই সেই যৌগগুলো আমরা কিন্তু সংকেতটা তৈরি করতে পারছি এবং তাদের সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য আমরা কিন্তু মনে রাখতে পারছি। একই সঙ্গে অনেক বেশি যৌগের ধর্ম এবং গঠন সম্বন্ধে আমরা জানতে পারছি। এটাই হলো আমাদের এই সমগণীয় শ্রেণী তৈরির সবচেয়ে বড় সুবিধা। এরপরে পরবর্তী পর্যায়ে তোমরা দেখতে পাবে যে যেমন আমরা প্রথমে যে শ্রেণীটা পড়েছি সেটা কি? অ্যালকেন শ্রেণী। সেই অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত হলো CnH2n+2। সেখান থেকে যদি একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে সেটা কি তৈরি হয়? এক একটা মূলক তৈরি হয়, যৌগ মূলক। একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেলেই তাহলে অ্যালকিল যৌগমূলক তৈরি হয়। যেমন ধরো মিথেন কি বলেছি? CH4, তার থেকে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায় বা সরে যায় সেটা কি হবে? মিথাইল। ইথেন থেকে একটা হাইড্রোজেন যদি সরে যায় তাহলে সেটা হবে ইথাইল। মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এরকম ভাবে আমাদের অ্যালকিল যৌগমূলকগুলি সৃষ্টি হয়।
আর এই যৌগ মূলকগুলির সাথে যখন একটা করে হাইড্রক্সিল মূলক ঢুকে যায় তখন তৈরি হয় অ্যালকোহল, যেমন মিথাইল অ্যালকোহল। তোমরা এই সংকেতটা পড়েছো যে মিথাইল অ্যালকোহল হলো CH3OH। তার মানে হচ্ছে মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সেখানে একটা হাইড্রক্সিল মূলক ঢুকে গেছে। মিথেনের স্ট্রাকচারটা আমরা কি পড়েছি যে CH4। মিথেন হলো কি CH4। এর একটা হাইড্রোজেন বেরিয়ে গেলেই এখানে যে একটা OH মূলক ঢুকে যায়, গেলে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তৈরি হবে যে যৌগটা সেটা হবে কি CH3OH, অর্থাৎ মিথাইল অ্যালকোহল বা মিথানল। অ্যালকোহল এদের নামের শেষে তেমনি অল কথাটা যুক্ত হবে এবং অর্থাৎ কি CnH2n+1OH। অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত আমরা দেখেছি CnH2n+2। তো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেলে সেটা হয়ে যাবে কি CnH2n+1, আর তার সঙ্গে একটা OH মূলক যুক্ত হয়ে গেলে তৈরি হবে এই মিথাইল অ্যালকোহল বা মিথানল। এই শ্রেণীটাকে বলা হচ্ছে কি পরবর্তী সমবর্ণীয় শ্রেণী। আরেকটি শ্রেণী হলো অ্যালকোহল শ্রেণী। এরকম অ্যালকোহল শ্রেণী, কিটোন শ্রেণী, অ্যালডিহাইড শ্রেণী, আরো অনেকগুলি শ্রেণী রয়েছে, সেগুলি আর আমাদের জানার প্রয়োজন নেই। আমরা এখানেই দেখতে পাচ্ছি কি অসংখ্য যৌগ সৃষ্টি হচ্ছে এবং প্রত্যেকটি যৌগের দরুন একটা নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত এক একটি যৌগের জন্য তাদের সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য এবং তাদের গঠন সংকেত প্রায় একই রকমের। তাহলে অ্যালকোহল শ্রেণীটা আমি বলছি, সেক্ষেত্রে এর সাধারণ সংকেতটা কেমন বললাম কি CnH2n+1OH। এই হাইড্রোজেন এর সঙ্গে যুক্ত হবে না, তাই অক্সিজেনটাও এখানে আসবে না। তাহলে CnH2n+1OH যখন n = 1 তখন দুটো সংকেত দেবে, তাহলে CH3 এক 3 গেলে 2 + 1 3 CH3OH। এটা হলো কি মিথানল বা মিথাইল অ্যালকোহল। যখন n = 2 তখন হচ্ছে কি C2H5OH। এর নাম হলো ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথানল বা ইথাইল অ্যালকোহল। যখন n = 3 তখন হবে কি C3H7OH। এটা হলো প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। তাহলে এরকম ভাবে আমরা যৌগগুলো সৃষ্টি করতে পারি, একাধিক যৌগ বা অসংখ্য জৈব যৌগ আমরা সৃষ্টি করতে পারি। সেই কারণের জন্য আমরা এই জৈব যৌগতে যে অদ্যাবধি আবিষ্কৃত জৈব যৌগ প্রায় 12.5 লক্ষেরও অধিক, সেই যৌগগুলিকে এই বিভিন্ন শ্রেণীগুলির মধ্যেই তাদেরকে কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং সেই যৌগগুলির সেই শ্রেণীর সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য জানা থাকলে সেই যৌগগুলির সম্বন্ধে সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য আমরা কিন্তু জানতে পারি। এগুলো তো গেল জৈব যৌগ সৃষ্টি। এছাড়া আমাদের কার্বন যৌগের মধ্যে আরেকটি জিনিস জানতে হবে, সেটি হলো কার্বনের
বহুরূপতা বা রূপভেদ। এরপর যেটা আমরা আসছি সেটা হলো বহুরূপতা বা অ্যালোট্রফি। বহুরূপতা বহুরূপতা একটা হলো যে কোনো মৌলের বিশেষ ধর্ম। বহুরূপ অর্থাৎ একাধিক রূপে তারা প্রকৃতিতে থাকতে পারে, তাদেরকে বলা হচ্ছে বহুরূপ বা তাদের সেগুলিকে বলা হয় রূপভেদ। কার্বন দেখো প্রকৃতিতে কিন্তু বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে। তাহলে বহুরূপতা কাকে বলবো? বহুরূপতা হচ্ছে কি এমন একটা বিশেষ ধর্ম বা যে ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য মানে মৌলগুলো তারা বিভিন্ন রূপে প্রকৃতিতে আত্মপ্রকাশ করতে পারে। তাদের ভৌত ধর্মের বা বাহ্যিক ধর্মের যথেষ্ট পার্থক্য ঘটিয়ে কিন্তু রাসায়নিক ধর্মে পরিবর্তিত না করে, রাসায়নিক ধর্ম পরিবর্তিত না করে বা রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভৌত ধর্মের যথেষ্ট পার্থক্য ঘটিয়ে মৌলগুলো প্রকৃতিতে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে। পদার্থের বা মৌলের এই বিশেষ ধর্মকে বলা হচ্ছে কি বহুরূপতা বা অ্যালোট্রফি। বিভিন্ন রূপে তারা আত্মপ্রকাশ করতে পারে। যেমন ধরো আমরা দেখেছি তো যে কার্বনের বিভিন্ন রূপভেদ রয়েছে, হীরক, গ্রাফাইট, এগুলো তোমরা জানো, কয়লা, অঙ্গার, চারকোল ইত্যাদি। তো এখানে এই কার্বনের অনেকগুলি রূপভেদ আমরা দেখতে পাই। কার্বন ছাড়া অন্য কোনো মৌলের কিন্তু এতগুলি রূপভেদ আমরা দেখতে পাই না। এই কার্বন ছাড়া আর কোন কোন মৌলের আমরা রূপভেদ বা বহুরূপতা দেখতে পাই? বহুরূপতা ধর্ম প্রদর্শন করে কার্বন ছাড়া সালফার আর হলো ফসফরাস আর অক্সিজেন। তাহলে কার্বনের রূপভেদগুলো আমরা পরে আসছি, তার আগে আমরা যেটা বলি যে সালফারের দুটি রূপভেদ রয়েছে, বহুরূপতা রয়েছে। তার মধ্যে একটি হলো রম্বিক সালফার, অর্থাৎ এর অণুর গঠনটা কিন্তু কিসের মতো? একটা রম্বিক বা রম্বসের মতো। আর আরেকটা হলো মানে চতুষ্কোলাকার এবং এটা ত্রিমাত্রিক। আরেকটা হলো 2 নম্বরটা হলো মনোক্লিনিক সালফার। মনোক্লিনিক সালফার এবং রম্বিক সালফার। ফসফরাসের দুটি বহুরূপতার রূপভেদ রয়েছে। ফসফরাস একটি হলো লাল ফসফরাস, আরেকটি হলো সাদা ফসফরাস। আর অক্সিজেনের একটি রূপভেদ রয়েছে, সেটি হলো কি তোমাদেরও জানা, অক্সিজেনের একটা রূপভেদ সেটা হলো ওজোন। তাহলে এই রূপভেদ কাকে বলে, বহুরূপতা কাকে বলে জানলাম, যে প্রকৃতিতে কিছু কিছু মৌল যারা তাদের ভৌত ধর্মের যথেষ্ট পার্থক্য ঘটিয়ে রাসায়নিক ধর্ম প্রায় অপরিবর্তিত রেখে বিভিন্ন রূপে প্রকৃতিতে আত্মপ্রকাশ করতে পারে। মৌলগুলির এই বিশেষ ধর্মকে বলা হচ্ছে কি বহুরূপতা, এবং ওই রূপগুলিকে বিভিন্ন রূপগুলিকে বলা হচ্ছে কি রূপভেদ। বিভিন্ন রূপগুলিকে বলা হয় কি রূপভেদ। তাহলে আমরা দেখুন সালফারের দেখলাম, ফসফরাসের দেখলাম আর অক্সিজেনের দেখলাম। এরপরে যেটা কার্বনের রূপভেদ আমরা দেখবো, যে কার্বন কিন্তু বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে এবং এদের মধ্যে একটি দুটি নয় অসংখ্য রূপে আত্মপ্রকাশ করতে পারে। সেই জন্যই সেটাকে একটা কার্বন ট্রি বা একটা গাছের আকারে তালিকাভুক্ত করা হয়েছে, যে কার্বনের বহুরূপতাকে বা রূপভেদটাকে।
হলো কার্বন। কার্বন থেকে আমরা পাই যে প্রথম সেটা হচ্ছে দুটো ভাগে, একটা হলো নিয়তাকার বা কেলাসাকার কার্বন, আর একটা হলো অনিয়তাকার কার্বন। নিয়তাকার বা কেলাসাকার কার্বনকে আমরা পাই তিন রকমের, একটা হলো হীরক, দুই নম্বরটা হলো গ্রাফাইট, এবং তিন নম্বরটা হলো ফুলারিন বা ফুলেরিন। এটা কিন্তু অত্যাধুনিক আবিষ্কার। এই ফুলেরিনটা বা ফুলারিন যে কার্বনের নিয়তাকার উদ্ভিদ, সেটা কিন্তু বর্তমানে খুব রিসেন্ট আবিষ্কার ফুলেরিন। এরপর আমরা অনিয়তাকার কার্বনের আমরা দেখছি শ্রেণীবিভাগটা। অনিয়তাকার কার্বনকেও চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অঙ্গার বা চারকোল, দুই নম্বরটা হলো ঝুল বা ভূষাকালি, এবং তিন নম্বরটা হলো কোক কার্বন, এবং চার নম্বরটা হলো গ্যাস কার্বন। অঙ্গার বা চারকোল, ঝুল বা ভূষাকালি, কোক কার্বন এবং গ্যাস কার্বন। অঙ্গার বা চারকোলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাণীজ অঙ্গার, অর্থাৎ প্রাণী দেহ থেকে উৎপন্ন প্রাণীজ অঙ্গার, আর হচ্ছে উদ্ভিজ্জ অঙ্গার। প্রাণীজ অঙ্গারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। প্রাণীজ অঙ্গারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো রক্ত কয়লা, আর হলো অস্থি কয়লা। আর উদ্ভিজ্জ অঙ্গারকে যে দুটো ভাগে ভাগ করা হয়, সেটা হলো একটা হলো কাঠ কয়লা, আর একটা হলো শর্করা কয়লা। এইটা হলো কার্বনের রূপভেদের তালিকা বা ছক। তো এখানে আমরা বলছি কার্বনের রূপভেদ। এরা যে কার্বনের এই যৌগ, সেটা আমরা কিভাবে প্রমাণ করব? না, এইগুলোকে, এই সমস্ত রূপভেদগুলোকে যদি বায়ুর অক্সিজেনের অবর্তমানে দহন বা জারণ ঘটানো হয়, তাহলে দেখা যায় এখানে যে গ্যাসটা উৎপন্ন হয়, ধরো আমি একটা টেস্ট টিউবের মধ্যে নিয়েছি নিয়তাকার কোন একটা গ্রাফাইট, আরেকটা নিয়েছি অঙ্গার বা চারকোল, আরেকটা নিয়েছি ঝুল বা ভূষাকালি। তিনটে টেস্ট টিউবের মধ্যেই যদি বায়ুর অবর্তমানে অন্তর্ধূমপাতন করা হয়, অর্থাৎ তাপ প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এরা সকলেই একটা গ্যাস উৎপন্ন করবে। যদি এদের প্রত্যেকের উপাদান কার্বন থাকে, তাহলে অক্সিজেনের আংশিক সংস্পর্শে বা সহযোগিতায় বা পাতনের মাধ্যমে সেখানে যে গ্যাসটা উৎপন্ন হবে, সেটা কিন্তু অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হতে হবে। তাহলে উত্তপ্ত করার পর ওই তিনটে গ্যাস জারের মধ্যেই যদি গ্যাস জার থেকে উৎপন্ন গ্যাসগুলোকে আমরা পৃথক পাত্রে সংগ্রহ করে তার মধ্যে একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাই, দেখবো কি পাটকাঠিটা কিন্তু সঙ্গে সঙ্গে নিভে যাবে। কারণ আমরা জানি কি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু নিজে জ্বলেও না বা অপরকে জ্বলতেও সাহায্য করে না, অর্থাৎ নিভিয়ে দেয়। সেই জন্যে ওই তিনটের মধ্যে উৎপন্ন গ্যাসটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। আর আমরা তো খুব ভালোভাবে জানি যে কার্বন ডাইঅক্সাইডটা এলো থেকে নিশ্চয়ই ওই যে উদ্ভিদগুলো, ওর মধ্যে নিশ্চয়ই কার্বন ছিল,
যেটা বায়ুর অক্সিজেনের সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি করেছে কার্বন ডাই অক্সাইড। আরেকটা হচ্ছে ওই গ্যাসগুলোকে যদি পৃথকভাবে চুন জলের মধ্য দিয়ে চালনা করা হয়, আমরা জানি কি কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু স্বচ্ছ চুন জলকে ঘোলা করে দেয়। চুন জল মানে কি? সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পোড়া চুনকে জলে দ্রবীভূত করলে উৎপন্ন হয় স্ল্যাকেট লাইম বা কলি চুন। সেই কলি চুনের মধ্য দিয়ে যদি আমরা স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে যদি এই গ্যাসটাকে চালনা করি, তাহলে দেখব চুন জলকে ঘোলা করে দিচ্ছে। অতএব ওই তিনটি পৃথক পাত্রে উৎপন্ন গ্যাসটা হলো কার্বন ডাই অক্সাইড, যা প্রমাণ করে যে রূপভেদগুলি নিয়ে আমি পরীক্ষা শুরু করেছিলাম, বিভিন্ন রূপভেদ আসলে কি সবগুলি কিন্তু কার্বন ছাড়া অন্য কিছু নয়। তাই তারা বায়ু অক্সিজেন উপস্থিতিতে বা অনুপস্থিতিতে দহন বা জারণের দ্বারা তারা কি উৎপন্ন করেছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। এটা প্রমাণ করে কি যে বিভিন্ন রূপভেদগুলি প্রধান উপাদান হলো কার্বন, অর্থাৎ তারা কার্বনেরই রূপভেদ। কি বলে বোঝা গেছে? আজকে এই পর্যন্ত। এর পরের দিন কার্বন চক্র, পরিবেশের কার্বন চক্র এবং এই রূপভেদগুলি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ঠাকুরমা স্বামীজির কৃপায় তোমরা সকলেই ভালো থেকো বা ভালো আছো, আর এভাবেই স্কুল চলতে হবে। সেই কারণের জন্য বলছি তোমরা কিন্তু খুব ভালোভাবে এই ক্লাসগুলি ফলো করো।